হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কোরিয়ান অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাতে তোমরা দেখতে চলেছো কোরিয়ার অন্যতম জনপ্রিয় অ্যাকশন অভিনেতা ডন সিওক লিকে। তো বাড়তি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাব। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে হানসু। আর সে খালি পায়ে মাঝরাতে কান্না করতে করতে কোথাও যাচ্ছিল। আর তখন তার সামনে একটা গাড়ি এসে থামে আর সে গাড়িতে উঠে চলে যায়। আর সে কোথায় গিয়েছে কেউ এটা যায় না, আর কখনো কেউ জানতেও পারবে না। আর এরপর আমাদের দেখানো হয় বক্সিং কোচ ডং শুকে, ডন লিকে, যে অনেক রেগে রয়েছে। এর কারণটা হচ্ছে ডং শুর স্টুডেন্ট বক্সিং এ প্রথম হয়েছিল, কিন্তু তারপরেও ওই চ্যাম্পিয়নশিপে ওখানের যে বিচারক ছিল তারা চিটিং করে ওকে হারিয়ে দেয়। তো চিটিং করে যে স্টুডেন্টটা জিতেছিল ডং শুকে 2-4টা কথা শুনে চলে আসতে লাগে, কিন্তু তখনই সেখানে একটা লোক করে কি ডং শুর সাথে তর্কাতর্কি শুরু করে। আর তারপর ডং শু রেগে ওকে পিটুনি দেয়, কিন্তু পিটুনি দেওয়ার পরে জানা যায় সে বক্সিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। তো এই জন্য ডং শুকে বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ব্যান করে দেওয়া হয়। তো এখন আগামী 1 বছরের জন্য ডং শু না পারবে কোনো স্টুডেন্টদের কোচিং করাতে, না তার স্টুডেন্টরা পারবে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে। তো সে বেকার হয়ে যায় পুরোপুরি। তো বেকার সময় কেউ তার কাজে না আসলেও তখন তার মনে পড়ে তার বোনের কথা। আর তার বোন হচ্ছে গ্রামে থাকে, তো এই জন্য সে গ্রামে যায়। আর সেখানে তার বোন তার জন্য স্কুলের জিম টিচার হিসেবে চাকরি ম্যানেজ করে দেয়। তো এখন সে ওখানে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় মাঝপথে তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তো যখন চাকার কাছে আসে তখন অনেকের মনে হতে পারে ও তো চাকায় ফু দেই এখন চাকা ঠিক করে ফেলবে, কিন্তু বুঝতে হবে এটা সাউথ কোরিয়ান মুভি, সাউথ ইন্ডিয়ান মুভি নয়। আর তখনও নজর পড়ে পাশের বোর্ডের উপর, যেখানে একটা নিখোঁজ মেয়ের ছবি ছিল। আর এটাই সেই মেয়ে যাকে আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম। তো এই নিখোঁজ সংবাদ ওই মেয়েটার যে ছবি ছিল তার মধ্যেও একজন লিখে রেখেছিল খারাপ একটা কথা, মানে পতিতা টাইপের কথা লেখা হয়েছিল, যেটা দেখে ডং শুর অনেক খারাপ লাগে। আর সেই লেখাটা মুছে ফেলে। তো যাই হোক, সেই শহরে নতুন এসেছে, আর শহরে শেষে দেখতে পায় 3টা মেয়ে একটা মেয়েকে অনেক বিরক্ত করছে। আর যে মেয়েটাকে বিরক্ত করছে ওই মেয়েটার নাম হচ্ছে কিম। আর সে সিনেমার প্রথমে যে মেয়েটি হারিয়ে গেল তার বান্ধবী, এবং পুরো এই অত্র এলাকায় একমাত্র কিম নামের এই মেয়েটি তার বান্ধবী হানসুকে খোঁজার চেষ্টা করছে। আর কারো কোনো মাথা ব্যথা নেই। আর আমরা দেখি কিমের কাছ থেকে ওই 3 মেয়ে হানসুর নিখোঁজ বিজ্ঞপ্তি নিয়ে ছিঁড়ে ফেলছে এবং কিমের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। আর এটা যখন ডং শু দেখতে পায় সে ওখানে যায় এগিয়ে আর বলে, এই বাচ্চা মেয়েরা ঝগড়া বন্ধ করে এবং বাড়িতে যাও। আর সেখানে থেকে একটা মেয়ে বলে ওঠে, হ্যালো আঙ্কেল, আপনার কাছে এখানে কি কেউ সাহায্য চেয়েছে? অনন্ত ব্যাপারে নাক গলাতে আসবেন না। আর ডং শু তখন বলে, তোমরা 3 জন মিলে এই মেয়েটিকে বিরক্ত করছো, আবার বড় বড় কথা বলো। আর তখন মেয়েরা বলে, আপনি দূর থেকে মানুষদের বিচার বিবেচনা করতে পারেন না। কিন্তু ডং শু তখন একটা ধমক দিলে মেয়েরা চলে যায়। আর এরপর আমরা দেখি কিম নামে সেই মেয়েটি হানসুর বাড়িতে যায়, হানসুর দাদির কাছে। হানসুকে তো চেনে, ওই প্রথমে যে হারিয়ে গেল। তো হানসু নিখোঁজ হওয়ার পরে কিমি মূলত ওর দাদির দেখাশোনা করে, কিন্তু দাদি সবসময় এই কথা চিন্তা করে যে হানসু না জানি কোথায় আছে, কেমন আছে, সে খাবার খেয়েছে নাকি খায়নি। আর হানসুর বানানো পেন্টিং দেখে কিমও তার কথা মনে পড়ে, আর তার আগের দিনের কথা মনে পড়ে যেখানে তার একসাথে অনেক খুশি ছিল। তো ওই সময় কিম তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কেন সবসময় প্রজাপতির পেন্টিং আঁকাও? হানসু বলেছিল, কারণ তারা মুক্ত, আর বড় হয়ে আমিও প্রজাপতির মতো মুক্ত হয়ে বেড়াতে চাই, মুক্ত জীবন বাঁচতে চাই। তো সেদিন যখন কিম বাড়ি ফিরছিল তখন কি ওর পিছু নাই, কিন্তু ও কোনো রকমে বাসে উঠে বসতে পারে ভাগ্যক্রমে। আর এদিকে টিচার ডং শুকে বলে, দেখো তুমি যেহেতু নতুন জিম টিচার হয়েছো, বাচ্চাদের কাছ থেকে এই জিমের ফিস কিন্তু তোমাকেই তুলতে হবে, তুমি কি এটা করতে পারবে? ডং শু বলে, এর আগে আমি ক্রেডিট কার্ড কোম্পানির হয়ে টাকা তোলার কাজ করেছি, এটা কোনো কাজ হলো আমার জন্য? বাচ্চাদের কাছ থেকে টাকা ওঠানো কোনো ব্যাপার? কিন্তু এরপর যখন ডং শু যায়, সে একটা স্টুডেন্টকে বলে, শোনো তুমি জিমের ফিস দাওনি কেন? মেয়েটি বলে, দিয়ে দেবো। তারপর যখন আরেকটা মেয়ের কাছে যায়, তুমি ফিস দাওনি কেন? মেয়েটি বলে, আগে তো খাবার খেতে দিন। আর তারপর যখন আরেকটা মেয়ের কাছে যায়, সে বলে, আপনি তো খুব খারাপ লোক, খাবারের সময় আপনি ফিস চাচ্ছেন, মানুষের তো ম্যানার থাকতে হয়। তো ডং শু বুঝতে পারে, ভাই পোলাপানের কাছ থেকে টাকা ওঠানোর বেশি কষ্ট, না যাবে মারা, না যাবে ধমকানো। তো স্কুলের প্রথম দিনে ডং শু অনেক খারাপ যেতে থাকে, আর ওকে সবাই একটা ক্রিপি টাইপ লোক ভাবতে থাকে। একে তো শারীরিক গঠন একেবারে গরিলার মতো, আর এই জন্য কিছু কিছু বাচ্চারা তো ওকে গরিলা নামও দিয়ে দিয়েছে। আর এরপর ডং শু যখন ওয়াশরুমে ছিল তখন বাইরে একটা মেয়েকে স্কুল পালাতে দেখতে পায়, আর সেই করে ওই মেয়েটার পিছু পিছু মার্কেটে আসে, কিন্তু মার্কেটে এসে ভুলে যাও কার পিছনে এসেছিল। ও প্রথমে খায়, তারপর একটা বাচ্চাদের খেলনা গেম দেখতে পায়, ওই গেম খেলা শুরু করে। আর কিম নামের ওই মেয়েটি এটা দেখে, যেখানে আমরা দেখি ডং শু খেলনা জিতে যায়, আর এতে সে এত খুশি হয় যে যেন মনে হচ্ছে সে বিশ্বকাপ জয় করে ফেলেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি ডং শুকে বাইরে থেকে দেখে যতখানি ম্যাচুইড বা শক্ত মনে হয় না কেন, ভেতর সে একটা বাচ্চার মতো। আর তখন আমরা দেখি পাশে একজন নেতা বক্তৃতা দিচ্ছে, কারণ সামনে মেয়র ইলেকশন। আর ওই জায়গাতে ডং শু নজর পড়ে কিমের ওপর, আর ওকে ফলো করে সে একটা বিল্ডিং এর কাছে আসে। আর কিম মূলত এখানে এসেছে হানসুর ব্যাপারে জানতে। আর এই জায়গাটা হচ্ছে পতিতালয়। কিমের কাছে মনে হয়েছে হয়তো পতিতালয় হানসুকে বেঁচে দেওয়া হতে পারে, কিন্তু ভেতরে যখন কিম যায় ভাগ্যক্রমে ডং শুর পেছন পেছন যায়। আর ছেলেগুলো যখন কিমকে খারাপ কিছু করতে যাবে তার আগেই ডং শু ওগুলোকে ধামকিয়ে কিমকে বাইরে নিয়ে আসে। আর তারপর ডং শু ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় কিম নেমে যায় এবং বলে, আমি একাই যেতে পারবো। আর পায়ে হেঁটে যেতে লাগে, কিন্তু তখনই আমরা দেখি কিম নামের ওই মেয়েটিকে পেছন থেকে কোনো একটা গাড়ি ফলো করে। তো প্রথমে কিম ভয় পেয়ে যায়, একটু দাঁড়ায়, কিন্তু দেখা যায় গাড়িটাকে পার হয়ে গিয়েছে। তো তখন ও রিল্যাক্স হয়, কিন্তু তখনই দেখা যায়
পর্যায়ে গাড়ি থেকে একটা মাস্ক পরা কালো পোশাক পরা হয়তো লোক কিমের কাছে আসে এবং কিমকে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে ফেলে। আবার ডংশু তখন খেয়াল করে যে গাড়িতে কিম তার ফোন রেখে গিয়েছে। তো এর জন্য ডংশু যখন ফোনটা দেখতে পায় ওটা ফেরত দিতে পেছন পেছন যায়। তো কিমকে ওই মাস্ক পরা লোক গাড়িতে ওঠানোর আগেই ডংশু ভাগ্যক্রমে সেখানে চলে আসে আর কিডন্যাপার এটা দেখে পালিয়ে যায়। আর তারপর ডংশু কিমকে হসপিটালে নিয়ে যায়। তো সেখানে যখন পুলিশ আসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু আমরা দেখি পুলিশ এই ঘটনা নিয়ে মোটো সিরিয়াস নয়। আর কিম তখন পুলিশকে বলে যারা হানসুকে কিডন্যাপ করেছে তারাই হয়তো আমাকে তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল। এ কথা শুনে পুলিশ আরো ব্যাপারটিকে হালকা ভাবে নেয় এবং পুলিশ উল্টো কিমকে বলে তোমার মনে যা আসবে তুমি তাই বলবে, তুমি কি পুলিশ হয়ে গিয়েছো না গোয়েন্দা হয়ে গিয়েছো। আর এই ব্যাপারটা ডংশু খেয়াল করে যে পুলিশ এত লাপরোয়া। আর তারপর ডংশু তার কনস্টেবল বন্ধুর কাছে জিজ্ঞেস করে ঘটনা কি রে, হানসুকে আর হানসুর কেস নিয়ে পুলিশ কিছু করছে না কেন। ওর পুলিশ বন্ধু তখন জানায় হানসুর কেস নিয়ে এখনো অফিসিয়ালি কেউ কমপ্লেনই করেনি আর এই কারণে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি কিংবা নেওয়ার চিন্তা ভাবনাও নেই। তো তখন ডংশু করে কি নিজ হাতে হানসুর মিসিং কমপ্লেন লেখে আর ওর দাদির কাছ থেকে টিপসই নিয়ে ওর কনস্টেবল বন্ধুর কাছে দেয়। আর তারপর ডংশু স্কুলে আসে আর তার পাশে যে আর্ট টিচারটা ছিল তাকে সম্মান প্রদর্শন করলে আর্ট টিচার এমন একটা ব্যবহার করে যেন ডংসুকে গালি দিয়েছে, মানে আমরা বুঝতে পারি সে ডংসুকে পছন্দ করে না। আর এরপর আমরা দেখি ডংসু কিমের কাছে যায় এবং বলে আমি পুলিশের কাছে হানসুর ব্যাপারে কমপ্লেন করেছি, ওকে খোঁজার জন্য তোমাকে আর কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার দরকার নেই, পুলিশ ওকে খুঁজে বের করবে, তুমি দয়া করে কোনো ঝামেলা জড়িও না। কিন্তু এর জবাবে কিম বলে আপনি এত নিশ্চিন্তে এটা বলতে পারছেন তার কারণ হচ্ছে হানসু আপনার কিছুই হয় না। আপনি চিন্তা করুন হানসু যদি আপনার মেয়ে হতো আপনি কি এরকম পুলিশের উপর দায়িত্ব দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতেন। ডাংশু বলে দেখো আমার উদ্দেশ্যটা এরকম ছিল না, আমি তো হানসুর ভালোই চাই এই জন্যই তো পুলিশে কমপ্লেন করেছি। কিম তখন বলে যাই হোক না কেন আমি হানসুকে খুঁজে বের করব আর পুলিশ এখানে কোনো হেল্পই করবে না। আর এ কথা বলেই কিম সেখান থেকে চলে যায়। তো এরপর কিমের ব্যাপারটি অনেক খারাপ লাগছিল আর এই কারণে সে পার্কের বেঞ্চে বসে থাকে আর তখনই আর্ট টিচার ওর কাছে আসে আর তারপর ওকে সাথে নিয়ে স্কুলে ফিরে আসে আর তার সাথে কথা বলার অনেক ভালো লাগে। কিন্তু ডংশু যখন আর্ট টিচারের সাথে কিমকে দেখে ওর খুব একটা ভালো লাগে না, কারণ আর্ট টিচারকে তার খুব একটা সুবিধার মনে হয়নি। আর তখনই ডংশু জানলা দিয়ে ধোয়া বের হতে দেখে আর ভাবে এটা একটা গার্লস স্কুল, এখানে ধূমপান কে করতে পারে। তো তাড়াতাড়ি যখন ওয়াশরুমে যায় সে ওয়াশরুমে গিয়ে বকাবকি করতে থাকে আর সিগারেট খুঁজতে থাকে, কিন্তু মেয়েগুলো ততক্ষণে সেখান থেকে চলে যায়। তো সেখানে সিগারেট না পেলেও ডংশু ওয়াশরুম খুঁজতে খুঁজতে সেখানে একটা গোপন ক্যামেরা পায় আর ক্যামেরার ব্যাপারটা বলার জন্য সে দ্রুত প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু সে কিছু বলার আগেই প্রিন্সিপাল তাকে উল্টো বকাঝকা শুরু করে যে তুমি হানসুর কেন মিসিং কমপ্লেন করেছো। আর এই ব্যাপারটা প্রিন্সিপালের ভালো লাগেনি এবং প্রিন্সিপাল বলে আমার স্কুলের একজন ছাত্রী অপহরণ হয়েছে এতে আমার স্কুলের দুর্নাম হতে পারে, তুমি কি বুঝো ব্যাপারটা। তো প্রিন্সিপালের এরকম উল্টা বকাঝকা শুনে ডংশু ক্যামেরার ব্যাপারে আর প্রিন্সিপালকে যায় না এবং বুঝতে পারে সব জায়গায় খাপলা রয়েছে এবং এই বিষয়টি তার মধ্যেই রাখে। আর তারপর ডংশু করে কি নিজেই সেই ফুটেজটা দেখা শুরু করে এবং জানার চেষ্টা করে এই ভিডিওটা কে ইনস্টল করেছে, মানে ফার্স্টে যে ইনস্টল করবে তাকে তো অন্তত দেখা যাবে। তবে এখানে ডংশু যেটা করে প্রথমে যে মেয়েদের নগ্ন ভিডিওগুলো আসে ওগুলো কেটে সরাসরি একেবারে লাস্ট ভিডিওতে যায়। তবে সেখানে গিয়ে সে চেহারা দেখতে পায় না, কিন্তু তার সন্দেহ হয় আর্ট টিচারের উপর। আর এই জন্য সে দৌড়ে তার কেবিনে আসে এবং আর্ট টিচারের কম্পিউটার চেক করে দেখতে পায় যে কম্পিউটারে এখানে মেয়েদের অনেক ভিডিও রয়েছে আর শেষবার হানসুর সাথে তারে চ্যাট হয়েছিল এবং সেই হানসুকে নিতে সেই রাতে গাড়ি নিয়ে ব্রিজে গিয়েছিল আর তারপর থেকে হানসু উধাও। তো এরপর ডংশু দ্রুত কিমকে কল দিয়ে বলে যে হানসুর কিডন্যাপিং এর সাথে আর্ট টিচার জড়িত। তো কিম যখন এই কথা শুনে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সে বর্তমানে আর্ট টিচারের সাথেই ছিল। তবে তারপরে কিম এখানে একটা চালাকি করে, সে কিছু বুঝতে দেয় না, সে কল কেটে দিয়ে ডংশুকে লোকেশন পাঠায় আর চেহারার এমন একটা ভাব রাখে যাতে ও কিছুই শোনেনি। কিন্তু তারপরেও সে বেশিক্ষণ এই ভাবটা রাখতে পারে না, সে ডংশুর আসার অপেক্ষা না করেই হানসুর ব্যাপারে আর্ট টিচারকে জিজ্ঞাসা করে যে আপনি নাকি ওকে নিয়ে গিয়েছিলেন। আর এই কথা বলার সাথে সাথে আর্ট টিচার ওকে ঘুষি মেরে গাড়িতে বেহুশ করে দেয় আর তারপর আর্ট টিচার কিমকে তার বাসায় নিয়ে আসে এবং হাত পা বেঁধে ফ্লোরে রাখে। তো ওর সাথে খারাপ কিছু করার আগে সেখানে আমরা দেখি ডংশু চলে আসে এবং মেন গেট বন্ধ পেয়ে দেয়াল টপকে ভেতরে যায় আর জানলা দিয়ে কিমকে দেখতে পায়। আর তারপর ডংশু তার 2.5 কিলোকা হাত দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে আর এটা দেখে আর্ট টিচার তো ভয় পেয়ে যায় আর ডংশু তখন ওকে একটা ঘুষি মেরে বেহুশ করে দেয়। আর তারপর আর্ট টিচার হাত জোর করে বলে প্লিজ এ ব্যাপারে পুলিশের কাছে রিপোর্ট করুন, আমার মান সম্মান চলে যাবে। কিন্তু ডংশু তাকে আশ্বস্ত করে কিছু বলবো না, তুই যা হানসুর ব্যাপারে সত্য তথ্য দে। আর তারপর হানসুর ফোন দেখে ডংশু আর্ট টিচারকে জিজ্ঞেস করে হানসুর ফোন তোর কাছে আসলো কিভাবে। আর আর্ট টিচার তখন জানায় সেদিন রাতে হানসু তাকে কল করে দেখা করতে বলেছিল আর এরপর সে তার সাথে দেখা করে। কিন্তু এরপর যখন গাড়িতে তোলে তখন হানসুকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল আর হানসুর শরীরে ছোপ ছোপ রক্ত এবং আঁচড়ের দাগ ছিল। আর তারপর হানসু হঠাৎ করে কিছুদিন সামনে একটা পাম্পে গাড়ি থামাতে বলে আর হানসু নেমে পড়ে আর বলে তাকে কেউ নাকি এখান থেকে নিতে আসবে, আপনি যেতে পারেন। তো আমি কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে আসি, কিন্তু তখনই আমার সন্দেহ হয় যে হানসু কোথায় যেতে পারে। তো এরপর যখন আমি পেট্রোল পাম্পে ফিরে আসি আমি হানসুকে দেখতে পাই না, কিন্তু ওই পেট্রোল পাম্পের ওয়াশরুমের সামনে আমি ওর ফোনটা পাই আর সেটা নিয়ে আসি। তো এরপর আর্ট টিচারকে ডংশু থানায় নিয়ে যায় আর এত প্রমাণ দেখানোর পরও, মানে কিমকে কিডন্যাপ করেছে এটা দেখানোর পরও পুলিশরা কেস নিতে নারাজ হয়। উপরন্তু হানসু যে কিডন্যাপ হয়েছে এটাও তারা বিশ্বাস করতে চায় না। পুলিশ উল্টো বলে ও কার সাথে না কার সাথে ভেগে গিয়েছে আর এর বাড়তি
নাতি আর একটা কথা বলে না, উল্টো ডংশুকে যেতে বলে। তো ডংশু যাবার পরে দেখা যায় পুলিশ অফিসার কাউকে কল দিয়ে বলে সাবধানে থাকতে হবে। তো এতে আমরা বুঝতে পারি ওই পুলিশ অফিসারও এই কিডন্যাপিং এর সাথে জড়িত রয়েছে। আর এরপর আমরা দেখি স্কুলের চেয়ারম্যান এবং রাজনীতিবিদ ডংশুকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। মানে যে মেয়র হওয়ার কথা সে আর কি স্কুলের চেয়ারম্যান, সে ডংশুকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আর কারণটা হচ্ছে এটাই, সে একজন টিচার হওয়া সত্ত্বেও কেন হানসুর মিসিং কেসটা পার্সোনালি নিয়েছে। আর ঠিক তখনই ডংশুকে তার কনস্টেবল বন্ধু কল দিয়ে ডাকে। আর ডংশু তখন জানতে পারে যে হানসুর মৃত লাশ পেয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখি কিমও সেখানে গিয়েছে এবং কিম চিৎকার করে কান্না করতে থাকে, কারণ তার একমাত্র বান্ধবী ছিল এটি। এতদিন তো আশা ছিল যে ও বেঁচে রয়েছে, একদিন ফিরে হয়তো আসবে, কিন্তু এখন ওর বান্ধবী সারা জীবনের জন্য চলে গিয়েছে, এটা কনফার্ম হয়ে গিয়েছে। আর ডংশু এদিকে বুঝতে পারে খুনির এবার টার্গেট থাকবে কিমের ওপর, কারণ কিমই একমাত্র খুনির পথে কাটা এখন। আর ওদিকে ডংশুর কনস্টেবল বন্ধু চেয়ারম্যানের মুখ থেকে এমন একটা কথা শুনে ফেলে যেটা তার শোনা উচিত হয়নি। আর তারপর সে নিজে হানসুর কেসে তদন্ত করা শুরু করে। তো প্রথমে সে হানসুর মোবাইলটা ঠিক করে আর কল লিস্ট চেক করার পরে সে একটা মেয়ের নাম্বার পায়। আর তারপর সে ডংশুকে কল করে হানসুর মোবাইলে পর সেই মেয়েটির নাম্বার দেয়। আর এরপর সে যখন আরো কিছু বলবে তখনই পেছন থেকে কেউ এসে ওকে জোরে আঘাত করে, যে কারণে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ওই কনস্টেবল বন্ধুর তথ্য অনুযায়ী ডিংশু করে একটা বারে যায়, আর যে মেয়েটির সাথে হানসু কথা বলেছিল সেই মেয়েটির সাথে দেখা করে। তো শুরুতে মেয়েটি কিছু বলতে না চাইলেও ডংশুর ভাব দেখে ভয় পেয়ে যায় মেয়েটি। আর তারপর বলে হানসু আমাদের বারে গান করতো। তো সেদিন রাতেও যখন গান করতে এসেছিল তখন এখানে স্কুলের চেয়ারম্যান, বারের মালিক এবং পুলিশ অফিসার ছিল। কিন্তু গান গাওয়ার সময় হানসুর ফোনে হসপিটাল থেকে কল আসে আর জানা যায় হানসুর দাদি হসপিটালে অনেক অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তো এই কারণে হানসু তার দাদিকে দেখতে যাওয়ার জন্য বার মালিকের কাছে ছুটি চায়, কিন্তু বার মালিক তাকে ছুটি না দিয়ে তার বুড়ো দাদিকে নিয়ে অনেক বাজে কথা বলা শুরু করে এবং ওর সাথে খারাপ কিছু করতে থাকে। আর তখন হানসু সেখান থেকে তাকে মেরে পালিয়ে যায়। আর তারপর বারে থাকা লোকজন হানসুকে খুঁজতে থাকে। এরপর কি হয়েছে আমি আর জানি না, কিন্তু ওখানে যখন ডংশু গিয়েছে তখন বার মালিকের যে লোকজন ছিল তারা ডংশুর উপর হামলা করে। কিন্তু বুঝতে হবে এটা ডংশু, ও করে কি সবগুলোকে এমন পিটুনি দেয় আর তারপর মেনটিকে ধরে বলে তুই হানসুকে মেরেছিস তাই না। আর তখন লোকটি বলে আমি হানসুকে মারিনি, বরং আমি যখন হানসুকে খুঁজে পেয়েছি তখন ও মৃত ছিল, আমি ওকে খুঁজে পাওয়ার আগেই কি ওকে মেরে ফেলেছে। আর আমার যতদূর মনে হয় ওকে চেয়ারম্যানের ছেলে মেরেছে, কারণ সে হানসুকে ভালোবাসতো আর সে হানসুকে প্রপোজও করেছিল, কিন্তু হানসু না বলার কারণে ওর উপর ওর রাগ থাকতে পারে। তো এখানে ডংশু একটা ক্লু পেয়ে যায়। এরপর জানতে পারে ওই স্কুলের চেয়ারম্যানের ছেলে আর কেউ নয়, সেটা বরং ওই আর্ট টিচার। আর ওদিকে পুলিশ কনস্টেবল ডংশুকে জানায় যে আর্ট টিচার থানা থেকে রিলিজ পেয়েছে, মানে কেউ ক্ষমতা বলে জামিন নিয়ে পাঠিয়েছে। আর তখন ডংশু বুঝতে পারে যে আর্ট টিচারের এবার টার্গেট হচ্ছে কিম, তার মানে কিমের জীবন ঝুঁকিতে রয়েছে। আর এই কারণে দ্রুত গাড়ি চালিয়ে আর্ট টিচারের বাসায় যায়, কিন্তু আর্ট টিচার ততক্ষণে হানসুকে কিডন্যাপ করে অন্য একটা স্থানে নিয়ে যায়। আর তখনই সেখানে ওর বাবা আসে, আই মিন চেয়ারম্যান, যে বর্তমানে মেয়র হতে চায় আর কি। আর ওর বাবাকে দেখে ও করে কি হানসুকে লুকিয়ে রাখে। তো চেয়ারম্যান তখন ছেলের সাথে রাগারাগি করতে থাকে যে তোর এই সাইকোগিরির কারণে আমার মান সম্মান যাবে নাকি, এর আগে একটা ঝামেলা করেছিস, তোর জন্য একটা মার্ডার কেস ঝুলছে। তখন ছেলে জিজ্ঞেস করে হানসুর মৃত্যুতে কার দোষ ছিল, আমার নাকি তোমার, তুমি তো মার্ডারটা করেছো। তো তখন আমরা জানতে পারি হানসু সেখান থেকে পালিয়ে একটা ওয়াশরুমে গিয়েছিল। আর ওই আর্ট টিচার আর চেয়ারম্যান তখন সর্বপ্রথম হানসুকে দেখতে পায়। আর হানসু তখনও জীবিত, কিন্তু চেয়ারম্যান তখন নিজের রেপুটেশন বাঁচানোর জন্য, মানে এই মেয়েটিকেও রেপ করেছে এটা যদি বাইরে যায় ইজ্জত থাকবে না, তো এই জন্য হানসুকে গলা টিপে মেরে ফেলে, কারণ এই তথ্য যদি বাইরে আসে সে নির্বাচনে জয়ী হতে পারবে না। তবে তারপরেও চেয়ারম্যান তার ছেলেকে বকাঝকা করে এবং বলে আর একটা যদি ঘটনা দেখি তোকে একেবারে মেরে ফেলবো। আর কিমের দিকে আবার একটা স্প্রে পেয়ে যায়, আর স্প্রেটা পেয়ে সে করে কি আর্ট টিচারের দিকে ছুড়ে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু টিচার তাকে সহজেই ধরে ফেলে। আর এরপর সে যখন কিমকে একেবারে জানেই মারতে যায় তখনই এখানে ডংশু চলে আসে এবং সে আর্ট টিচারকে মারতে থাকে। কিন্তু ওই দিনই আবার নির্বাচন ছিল, নির্বাচনে যেটা হয় সেই চেয়ারম্যান বিজয় হয়ে মেয়র হয়ে যায়। কিন্তু ডংশু এই শয়তানের বিজয়কে এলাকার মানুষের জন্য হুমকি ভাবতে থাকে। আর এই জন্য নগদ গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে চেয়ারম্যানের গাড়িকে ধাক্কা দেয় আর গাড়ি থেকে নেমে আগে ড্রাইভারকে মারে আর তারপর চেয়ারম্যানকে মারতে যায়। আর চেয়ারম্যানকে মেরে ওর কাছ থেকে সকল স্বীকারোক্তি নেয়। আর এরপর সিন চেঞ্জ হয় পরের দিনে, যেদিন আমরা দেখি পুলিশ ইন্সপেক্টর এবং চেয়ারম্যানের খবর ব্রেকিং নিউজে পরিণত হয়েছে যে হানসুর কিডন্যাপ মার্ডারের পেছনে পুলিশ এবং চেয়ারম্যান দায়ী। আর এই কারণে মেয়র তো বহিষ্কারও হয়, এর সাথে সে জেলেও ঢুকে যায়। আর তারপর আমাদের দেখানো হয় ডংশু সেই খেলনার মেশিন থেকে যে খেলনাটা জিতেছিল সেটা কিমের মাথার কাছে রেখে সেখান থেকে ফিরে আসে তার শহরে, কারণ মাঝখানে 1 বছর পার হয়ে গিয়েছে, সে আবার তার বক্সিং ক্লাব শুরু করবে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই সিম্পল একটা স্টোরি ছিল, এমনকি এই সিনেমাতে কোনো নায়িকাও নেই। ট্রেডিশনাল আমাদের বাংলাদেশের বা ইন্ডিয়ার যে সিনেমাগুলো, সিনেমা হলে নায়িকা লাগবেই, ঢ্যাং ঢ্যাং করে নাচবে, এটা করবে ওইটা করবে। কিন্তু ইংলিশ বা কোরিয়ান অ্যাকশন সিনেমাতে যে জিনিসটা ওরা বজায় রাখে সেটা হচ্ছে একটা নায়কের পার্ট। তামিল সিনেমা একটা নায়ক যেরকম হ্যাডাম নেয় ঠিক সেরকমই নায়িকা দেখলে ব্যাঙের মতো ফাল পারে, সেরকমই জোকার হয়ে যায়। কিন্তু অন্যদিকে দেখো ডংশু কিন্তু একই লেভেলে ছিল এবং ওর প্রত্যেকটা সিনেমায় কিন্তু একই রকম সিরিয়াসনেস থাকে। তো তুমি একবার কল্পনা করে এই ডংশু সাউথের একটা সিনেমা করছে বা হিন্দি একটা সিনেমা করছে এরকম সিরিয়াস চরিত্র, তাহলে মাঝখানে 5 বার ডংশুর নাচানাচি করতে হতো, তাহলে সিনেমার সিরিয়াসনেসটাই নষ্ট হয়ে যেত। তো যাই হোক, তোমাদের কাছে এই সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবে। ভালো
ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আরেকটা ব্যাপার, আমার যে পার্সোনাল ফেসবুক আইডি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, যাতে আমি সেজে কেউ তোমাদের সাথে কন্ট্যাক্ট না করতে পারে বা তোমরা প্রতারিত না হও। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার যে আইডিটা রয়েছে সেটা তোমরা ফলো দিয়ে আসতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।